ইট পাটকেল আর হাওয়ার মুখে প্রাণে বাঁচতে রীতিমতো দৌড়ে পালিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষা করা যাদের কাজ, তারাই আজ নিজেদের জীবন বাঁচাতে দৌড়াচ্ছেন। ছাত্রলীগের আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ ভয়ে পালিয়ে গেছে। এই ঘটনাগুলো কেন হচ্ছে? তাহলে কি আওয়ামী লীগ কোনো বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে? যাই হোক, জনাব তারেক রহমান, আপনার কাছে একটা পরামর্শ, যত দ্রুত সম্ভব বাংলাদেশ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। এই আইন টাইন সব ফেলে দেন, ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। যদি এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে, বিশ্বাস করেন থামাইতে পারবেন না। যে শেখ হাসিনাকে এই অবস্থায় সত্যি তারা আটকে রাখতে পারবেন কিনা ভারতে, কারণ ভারত সরকারের সঙ্গে আলোচনা ব্যতি রেখে শেখ হাসিনা এমন একটা ঘোষণা দিয়ে দিয়েছেন, বিএনপির অনেক বর্ষিয়ান নেতাই সেটা বিশ্বাস করতে পারছেন না। বিএনপির এই বর্ষিয়ান নেতারা মনে করছেন বাংলাদেশে একটা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য বরং আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞাটা তুলে নেওয়াই ভালো। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, চট্টগ্রামের পর এবার নোয়াখালীতে ধামাকা দেখালো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। দর্শক মণ্ডলী, রীতিমতো সেখানে কম্পন সৃষ্টি করলো এই নিষিদ্ধ সংগঠনটি। প্রিয় দর্শক, আপনারা হয়তো এই বিষয়টি ইতিমধ্যেই জেনে গেছেন যে নোয়াখালীতে ছাত্রলীগের এক বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে, আর সেটা আটকাতে গিয়ে রীতিমতো প্রাণ নিয়ে পালিয়ে বাঁচল পুলিশ। প্রিয় দর্শক, সেই ভিডিওটা একটু পরেই দেখতে চলেছেন। এছাড়াও দর্শক, বিশ্লেষকরা বলছেন বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদরা আওয়ামী লীগের এমন তৎপরতা দেখে এখন তারা মনে করছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা উচিত, আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া উচিত। দর্শক মন্ডলী, আপনি কি মনে করছেন বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর কথা বাড়াবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। মিছিলে যখন লোকজন সমাগম হচ্ছিল, পুলিশ প্রথম দিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীতে যখন লোক সমাগম বেড়ে যায় এবং রাস্তার আশেপাশে থেকে সবাই যখন সেই মিছিলে অংশ নেয়, তখন পুলিশ সেখানে বাধা দিতে পারেনি, সেখান থেকে চলে গেছে। এই চিত্রটা নোয়াখালীতে গতকাল হয়েছে। এই চিত্র আমি বলে গেলাম আগামী 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে এই চিত্র দেখবেন। কয়জনকে গ্রেফতার করবেন? যাই হোক, জনাব তারেক রহমান, আপনার কাছে একটা পরামর্শ, যত দ্রুত সম্ভব বাংলাদেশ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। এই আইন টাইন সব ফেলে দেন, ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। যদি এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে, বিশ্বাস করেন থামাইতে পারবেন না। সেই সাংগঠনিক সক্ষমতা বিএনপির নাই। বাংলাদেশ পুলিশ 3,500 পুলিশ হত্যার ঘটনা ঘটেছে বাংলাদেশে, সবগুলা দায় মুক্তি দিয়েছেন, ইন্ডেমনিটি দিয়েছেন। আপনাদের কি মনে হয় আপনারা কিঞ্চিত বেকায়দায় পড়লে বাংলাদেশ পুলিশ আপনাদেরকে সহায়তা করবে? কখনোই না। পুলিশ জাস্ট একটা সময়ের অপেক্ষায় আছে, জাস্ট একটা পিক আওয়ার, জায়গা মতো পার্সেল করে দেবে। হুমকি ধামকি না, এটা রিয়েলিটি। আপনার সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে, সেটার বিচার হবে না, তার পরিবার বিচার পাবে না। আবার দায় মুক্তি দেওয়া হয়েছে জুলাই সন্ত্রাসীদেরকে, এটার ক্ষোভ পুলিশের মধ্যে নাই, পুলিশের ইউনিটি নাই আছে। সুতরাং যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। আর যদি না করেন, একটা কথা মাথায় রাখবেন, নিষিদ্ধ জিনিসের প্রতি বাংলাদেশের মানুষের আকর্ষণ সবসময় বেশি থাকে। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। শোষিতের পক্ষে বাঙালি সবসময় দাঁড়িয়ে যায়। যেই উচ্ছ্বাস, যেই বিস্ফোরণ গতকাল নোয়াখালীতে ঘটেছে, আগামী 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে বিস্ফোরণ ঘটবে। আচ্ছা বলেন তো, ঢাকা শহরে যদি এক রাতে 20,000 কর্মী এক হয়ে মিছিল দেয়, টিকতে পারবেন? টেনশনে তো কাপড় নষ্ট করে ফেলবেন। শুনেছি আপনি রাতে ঘুমাতে পারেন না টেনশনে। একে তো রাষ্ট্রের অর্থনীতির অবস্থা জঘন্য, আইন শৃঙ্খলা নাই, দেশ পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন, ব্যাংক ঋণ, বেকারত্ব বাড়ছে, জ্বালানি সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, হামে অলরেডি 600+ শিশু মৃত্যুবরণ করেছে। কয়টা সামাল দেবেন? এখনো সময় আছে।
জামাতিদের প্ররোচনা থেকে বের হয়ে আসেন, বাংলাদেশপন্থী রাজনীতি করেন, গণতন্ত্রের পথে হাঁটেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, ছাত্রলীগের রাজনীতি করার সুযোগ দেন, তবে বাংলাদেশ রক্ষা পাবে। বাংলাদেশ রক্ষা না পাইলে বিএনপি টিকে থাকবে না, আর বাংলাদেশ রক্ষা পাবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে রক্ষা করবে, কিন্তু তখন আপনারা টিকে থাকতে পারবেন না। প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটা আশা করি আপনি বুঝেন। যদি বুঝে থাকেন এখনো সময় আছে, সিদ্ধান্ত নেন। কোনো হুমকি না, আপনাকে আপনার দলকে রক্ষা করার জন্য পরামর্শ দেওয়া। সারা দেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব অপারেশন চক্রাবাল শুরু হয়েছে, তাই কিন্তু আর বসে থাকার সুযোগ নাই। এরই মধ্যে চট্টগ্রাম ছাত্রলীগের আমাদের 68 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, নতুন করে 69 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তারপরেও চট্টগ্রাম আমাদের ছাত্রলীগের বীর সেনানী ভাইরা চুপ করে বসে নাই, তারা প্রতিদিন প্রতি মুহূর্তে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ শহর জুড়ে দাবানল সৃষ্টি করছে। তাই অপারেশন চক্রাবালকে শতভাগ সফল করতে সারা দেশের বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সমাজ সহ জনসাধারণকে ফুঁসে উঠতে হবে। বিএনপি জামাত জোট সরকারকে একটা বিষয় আশ্বস্ত করে বলতে পারি, বাংলাদেশ ছাত্রলীগের এই অপারেশন চক্রাবাল আপনাদের অবৈধ সরকারের বিরুদ্ধে নয়। এই অপারেশন চক্রাবাল আওয়ামী লীগের উপর থেকে যে অবৈধ নিষেধাজ্ঞা দেওয়া আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে। এই অপারেশন চক্রাবাল বিগত বছরগুলো ধরে আওয়ামী লীগের যে সকল নিরপরাধ নেতাকর্মীদের রাজনৈতিক কারণে বছরের পর বছর কারাগারে বন্দী রাখা হয়েছে তাদের মুক্তির দাবিতে। ছাত্রলীগের এই কর্মসূচি যারা 71কে দূরে রেখে 24কে দাঁড় করানোর জন্য জঙ্গি হামলা চালিয়ে ক্ষমতা দখল করেছিল তাদের বিরুদ্ধে। ছাত্রলীগের এই কর্মসূচি যারা দেশের মুক্তিযুদ্ধ এবং 71 দেশের মানচিত্র সার্বভৌমত্ব দখলে নিয়েছে, যারা বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার অপচেষ্টা করে যাচ্ছে, তাদের হাত থেকে সেই 71 মুক্তিযুদ্ধ পুনরুদ্ধারের কর্মসূচি। তাই আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের প্রশাসনেরই মধ্যে গোপনে আপনাদেরকে কিন্তু জানিয়েছে যে সারা দেশব্যাপী আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগের যে কর্মসূচিগুলো হচ্ছে, যে অপারেশন চক্রাবাল হচ্ছে, যখন যে স্পটে ছাত্রলীগ মিছিল করতেছে, যখন যে স্পটে তারা, যখন যে লোকেশনে তারা এই রাজনৈতিক কর্মসূচি করতেছে, সেখানে থাকা স্থানীয় সাধারণ জনগণ তাদেরকে সহযোগিতা করতেছে। সুতরাং যদি বেআইনি ভাবে কঠোর অবস্থান থেকে যদি আপনারা এই গণ আন্দোলনকে যদি দাবানোর চেষ্টা করেন, আর যদি নতুন করে এই কর্মসূচি বন্ধের জন্য রাষ্ট্রীয় বাহিনীকে সন্ত্রাসী কায়দায় লেলিয়ে দেন, তাহলে অন্তত পক্ষে একটা জিনিস সুস্পষ্ট করে বলতে চাই, এর মাধ্যমে আপনারাই আপনাদের পায়ে সর্বশেষ প্যারেকটা মারতে যাচ্ছেন, আপনারাই আপনাদের কফিনের সর্বশেষ লোহাটা মেরে দিবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যদি দাবায় রাখা যাইতো তাহলে আজকের বাংলাদেশের জন্ম হইতো না। ওই ইয়াইয়া খান ভুট্টো সাহেবরা জানেন আওয়ামী লীগ কি জিনিস, ওই জিয়াউর রহমান এরশাদরা জানেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার জানেন যে আওয়ামী লীগ কি জিনিস। আর তো কোমর ভাঙ্গা তারেক রহমান। এই আওয়ামী লীগের বর্তমান কর্মসূচি এটা দেশের 18 কোটি জনগণের কর্মসূচি। আওয়ামী লীগের আজকের এই দাবি, ছাত্রলীগের এই দাবি দেশের 18 কোটি জনগণের দাবি। তাই এই দাবিকে প্রশাসনের মাধ্যমে অবৈধভাবে যদি দাবায় রাখার চেষ্টা করা হয় তাহলে আপনাদের আমলনামা দেশের জনগণে ঠিক করে দেবে। সারা দেশে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নিজেদেরকে একটা একটা আগুনের গোলায় পরিণত করেছে। অবৈধভাবে হাত দিবা তো হাত পুড়ে সারখার হয়ে যাবে, তাদেরকে থামানোর চেষ্টা করবা তা ধ্বংস হইয়া যাবা। জুলাইয়ের কুখ্যাত জঙ্গি ওই যে হাদি বলেছিল কোট আন কোট 71-এর বিরুদ্ধেই তো 24 হয়েছে। সুতরাং গত 2 বছর ধরে আমরা দেখেছি কিভাবে 71-কে জলাঞ্জলি দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি স্বাধীনতার পক্ষের দল দাবি করা ফ্যাসিস্ট তারেক সংসদে দাঁড়াইয়া কিভাবে কুখ্যাত রাজাকারদের বিরুদ্ধে শোক প্রস্তাব গ্রহণ করে। আমরা দেখেছি 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, 71-এর অন্যতম সূর্য সন্তান, তার মৃত্যুর পরবর্তী সময় সংসদ ভবনে একটা জানাজা হয় নাই, ওই শহীদ মিনারে তার জানাজা দিতে দেওয়া হয় নাই। এই মুহূর্ত থেকে হলপ করে এটাই বলতে পারি, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা মানে, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে 71-এর বিরুদ্ধে কথা বলা, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আওয়ামী লীগের দোসর হওয়া মানে দেশের জনগণের দোসরে পরিণত হওয়া। আওয়ামী লীগের দোসর মানেই দেশের 18 কোটি জনগণের দোসর। তাই কোনোভাবেই কোনো অপশক্তির মাধ্যমে ভিনদেশি থেকে যে কোনোভাবেই বলতে পারি, এই দেশের মধ্য থেকে কোনো অপশক্তি আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগকে যেই দাবাতে আসবে সেই বিনাশ হয়ে যাবে, সেই ধ্বংস হয়ে যাবে। ইতিহাসের কালো অধ্যায়ে তার নাম লেখা হবে, তার পরিণতি হবে চরম ভয়াবহ।
ভারত, চীন, রাশিয়ার একেবারে শীর্ষ পদস্থ ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকা রাজনৈতিকভাবে সক্রিয় শেখ হাসিনা, এবং যাকে কিনা ভারত রাজনৈতিক আশ্রয়ে রেখে শুধুমাত্র যে নিরাপদ রেখেছে তাই নয়, একেবারে পূর্ণাঙ্গভাবে দেশে বিদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সুযোগ দিচ্ছে এবং উৎসাহ দিচ্ছে, তিনি যে কি করে বসতে পারেন এবং তিনি যে রাজনীতিতে প্রত্যাবর্তন করবেনই এবং আওয়ামী লীগের মতো দলকে যে ঠেকিয়ে রাখা যাবে না, এটুকু বুঝতে অন্তত বিএনপির বর্ষিয়ান নেতাদের কোনো অসুবিধা হচ্ছে না। আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের মধ্যে দেশে ফিরবেন এবং ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরবেন। দলীয় ফোরামে একথা জানিয়ে দেওয়ার পর এবং সংবাদ মাধ্যমে সেটা জানান দেওয়ার পর বিএনপির ভেতরে এই আলোচনাটা ক্রমাগত বাড়ছে যে শেখ হাসিনাকে এই অবস্থায় সত্যিই তারা আটকে রাখতে পারবেন কিনা ভারতে, কারণ ভারত সরকারের সঙ্গে আলোচনা ব্যতি রেখে শেখ হাসিনা এমন একটা ঘোষণা দিয়ে দিয়েছেন, বিএনপির অনেক বর্ষিয়ান নেতাই সেটা বিশ্বাস করতে পারছেন না। মানে বিএনপি বুঝতে চাইছে যে শেখ হাসিনা ঠিক কি প্রস্তুতির প্রেক্ষিতে এবং কোন শক্তিকে মাথায় রেখে এমন একটা ঘোষণা দিয়ে বসতে পারলেন যখন তার দল নিষিদ্ধ। ঈদের পর থেকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো সারা দেশে প্রতিদিন 10টা মিছিলের লক্ষ্য নিয়ে এগুচ্ছে এবং সরকার দেখছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপি, ছাত্র দল, যুব দল, এনসিপি, জামাতে ইসলামী, ছাত্র শিবির, মানে রাজনৈতিক উপস্থিতি তাদের থাকবার পরেও এবং এ তরফে হুমকি থাকবার পরেও সেই 10টা মিছিল সারা দেশে কিছুতেই ঠেকাতে পারছে না সরকার। এরপর বিএনপির ভেতরে সবচেয়ে বড় অস্বস্তিটা তৈরি হয়েছে এই নিয়ে যে সত্যি কি তারা যদি শেখ হাসিনা আগস্টে ট্রাভেল পাসের আবেদন করে বসেন তাহলে কোন আইনে তারা ঠেকাবে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সরকার ট্রাভেল পাস দেবে না, সরকার ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে সে অপেক্ষায় আছে, কিন্তু সরকার জানে যে একদিকে যেমন তারা ভারতকে এখনো আনুষ্ঠানিক নিয়ম মেনে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে কোনো চিঠি পাঠায়নি আইনি কাগজপত্র সহ, অন্যদিকে জানে ভারত সরকার শেখ হাসিনাকে কিছুতেই মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে প্রত্যর্পণ করবে না, কারণ সেটা আন্তর্জাতিক আইনের বিরোধী হবে, বিশেষভাবে মামলাগুলো যখন রাজনৈতিক। তাহলে এই যে শেখ হাসিনা ভারতে বসে ভারত সরকারের সর্বোচ্চ আতিথেয়তায় থেকে ঘোষণা দিয়ে ফেলেছেন এবং ভারতের সংবাদ মাধ্যমে বলে বসেছেন যে তার দেশে ফেরাটা বাংলাদেশ সরকার কিংবা ভারত সরকার কারো সিদ্ধান্তের উপর নির্ভর করে না, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি দেশে ফিরবেন আর দলীয় নেতাকর্মীকে জানিয়ে দিয়েছেন যে তিনি 6 মাসের মধ্যে ফিরবেন। এখন বিএনপির বর্ষিয়ান নেতাদের উদ্বেগের বিষয়টা হচ্ছে এর পেছনে আসলে ভারত সরকারের সমর্থন আছে কিনা, মানে তারাও কি শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছেন যে শেখ হাসিনা ফাঁসির রায় মাথায় নিয়ে বাংলাদেশে চলে আসুন এবং নিজে যদি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তিনি দেশে ফিরতে পারেন তিনি দেশে চলে যান। কিন্তু শেখ হাসিনা যে দেশে ফিরবেন সেটা নিশ্চিতভাবে তিনি ভারত সরকারকে জানিয়েছেন, সেটা আওয়ামী লীগের শীর্ষ বিভিন্ন নেতৃবৃন্দ যাদের সঙ্গে তার নিয়মিত আলাপ হয় তাদের বরাতেও জানা যায়। কিন্তু ভারত সরকারের এখানে ভূমিকাটা কি সেটা যেহেতু বিএনপি বুঝতে পারছে না, বিএনপির অস্বস্তি ক্রমাগত বাড়ছে, কারণ শেখ হাসিনার এই যে ঘোষণাটা সেটা এমন একটা সময় এলো যখন সবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যাকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ট্রাম্পের পরে সবচেয়ে প্রভাবশালী ক্ষমতাশালী বলা হয়, সেই মার্কো রুবিও ভারত সফর করে গেলেন ভারতের সঙ্গে সম্পর্কটা চাঙ্গা করতে, ভারত যাতে ভেবে না বসে যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত মাখামাখি করছে। তো ওই সফরে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভারতই যে তাদের সবচেয়ে বড় ভরসা সেটা আবারও যেমন ঘোষণা দিয়েছেন মার্কো রুবিও এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে, তেমনি ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভি সহ বিভিন্ন জায়গায় সুস্পষ্টভাবে লেখা হয়েছে যে এবারের আঞ্চলিক নিরাপত্তার আলাপে ভারতের পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবেই শুধু পাকিস্তান বা চীন প্রসঙ্গে নয় বাংলাদেশ প্রসঙ্গেও আলাপ হবে। এমনকি মার্কো রুবিও যে বিজেপির সদ্য জয়লাভ করা পশ্চিমবঙ্গ থেকে, মানে বাংলাদেশের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ থেকে তার সফরটা শুরু করেছিলেন, সেটাকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করেছিল ভারতের সংবাদ মাধ্যম। কাজেই বাংলাদেশ সরকার এবং বিএনপি দলের ভেতর, মানে বিএনপির অভিজ্ঞ বর্ষিয়ান নেতাদের ভেতর এই নিয়ে শঙ্কা বাড়ছে যে তারেক রহমান ঠিক যেভাবে ভারতের সঙ্গে সম্পর্কটা ডিল করছেন সেভাবে, বা ভারতের সঙ্গে যেসব কথা দিয়ে তিনি দেশে এসেছিলেন সেগুলো না রেখে যে তিনি সরকারের 6 মাস পার করে ফেলবেন ভাবছেন, তার লন্ডন থেকে আগত উপদেষ্টাদের পরামর্শে, মানে একদল তরুণ উপদেষ্টা লন্ডন থেকে তারেক
রহমান নিয়ে এসেছেন, যারা ঠিক 2001 সালের সরকারের মতোই এ দফাতেও সরকারের ভেতর একটা প্যারালাল সরকার তৈরি করেছে। মানে তারাই সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছেন, তারাই পররাষ্ট্র মন্ত্রণালয়টাও কিন্তু চালাচ্ছেন। শুধু তো খলিলুর রহমান নন, খলিলুর রহমান তো একটা বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসা লোক বটেই, এবং নিশ্চিতভাবে অ্যাসাইনমেন্ট নিয়ে ইউনূস সরকারের পর তারেক রহমান সরকারে ঢুকেছেন। তারেক রহমান তার সঙ্গে জুড়ে দিয়েছেন লন্ডন থেকে উড়িয়ে আনা হুমায়ুন কবিরকে, যিনিও ওই যে তারেক রহমানের বিশ্বস্ত ঘনিষ্ঠ লন্ডন বান্ধবদের একজন। কাজেই এই অবস্থায় তারেক রহমান যেমন ভাবছেন যে তিনি ভারতকে বুঝিয়ে সুঝিয়ে ভারত আমেরিকাকে এক জায়গায় এনে দেশে এসেছেন বটে, কিন্তু দেশে এসে তিনি আর কিছুতেই কোনো কথাই রাখবেন না, সেটা শেষ পর্যন্ত তারেক রহমান সরকারকে শক্ত অবস্থায় থাকতে দেবে কিনা সেটা নিয়ে যেমন বিএনপির বর্ষিয়ান নেতারা চিন্তিত। যার একটা মানে মোক্ষম উদাহরণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হঠাৎ বলে বসা যে বিএনপি চায় যে তারা সকল রাজনৈতিক দলকে কথা বলার সুযোগ দেবে এবং তারপর জনগণ বেছে নেবে কাকে ভোট দেবে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুঝতে পারছেন, এবং তার বয়সী যে নেতৃবৃন্দ, ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ধরেন আব্দুল আওয়াল মিন্টু, এরা প্রত্যেকে আওয়ামী লীগ আমলে ব্যবসা বাণিজ্য করেছেন, শিল্প প্রতিষ্ঠান চালিয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্য আরো বিকাশ লাভ করেছে। আওয়ামী লীগ তাদের ব্যবসা বাণিজ্য সাধারণ জীবনযাপনে কোনো বাধা সৃষ্টি করে নাই। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহুবার জেলে গেছেন বটে, কিন্তু জেলে গেছেন আবার জামিনে মুক্ত হয়েছেন এবং বাংলাদেশ জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে গেছেন। কাজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে বলছেন যে সকলকে নিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করতে চান, কারণ তিনি বিপদে পড়েছেন, তাকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এখন তিনি এটা খুব ভালো বোঝেন। এই যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনটা করলে একদিকে যেমন সারা বাংলাদেশে জামায়াতে ইসলামী শেষ পর্যন্ত ক্ষমতায় আসবে স্থানীয় নির্বাচনে, মানে গতকালকে বাংলাদেশের পত্রিকা কালবেলা খবর করেছে যে বিএনপির তৃণমূল হাইকমান্ডের কথা একেবারেই শুনছে না। তো এরকম ছত্রভঙ্গ তৃণমূল নিয়ে যে মানে নির্বাচন, স্থানীয় নির্বাচন যেটা যাবে না, এটা যেমন মির্জা ফখরুলরা বোঝেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মঈন খান, খন্দকার মোশাররফ, মানে যে কজন এখনো বিএনপির স্থায়ী কমিটিতে আছেন বর্ষিয়ার নেতা, তারা যেমন বোঝেন, তেমনি তারা বোঝেন এই যে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন এবং আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞাটা যদি চালিয়ে যান তারা, তাহলে তারাও তোফায়েল আহমেদের মতোই তাদেরও দশা হবে, তারাও সংসদ ভবনে জানাজা পাবেন না। তাদের আসলে অনেকের, বিএনপির এক নেতা তো একবার বলেই বসেছিলেন, তাদের অনেকের ভিতরে আশঙ্কা যে তখন কবরের মাটি তারা আর বাংলাদেশে পাবেন কিনা, কারণ তারা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বোঝেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। 17 বছর পরে দেশে ফিরে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে ভারত, চীন, রাশিয়ার একেবারে শীর্ষ পদস্থ ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকা রাজনৈতিকভাবে সক্রিয় শেখ হাসিনা, এবং যাকে কিনা ভারত রাজনৈতিক আশ্রয়ে রেখে শুধুমাত্র যে নিরাপদ রেখেছে তাই নয়, একেবারে পূর্ণাঙ্গভাবে দেশে বিদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সুযোগ দিচ্ছে এবং উৎসাহ দিচ্ছে, তিনি যে কি করে বসতে পারেন এবং তিনি যে রাজনীতিতে প্রত্যাবর্তন করবেনই এবং আওয়ামী লীগের মতো দলকে যে ঠেকিয়ে রাখা যাবে না, এটুকু বুঝতে অন্তত বিএনপির বর্ষিয়ার নেতাদের কোনো অসুবিধা হচ্ছে না। কাজেই বিএনপির ওই নেতারা রীতিমতো এখন একটা অস্বস্তিতে পড়ে গেছেন, এবং আরেকটা নির্বাচন যদি করে বিএনপি 2026-এর 12ই ফেব্রুয়ারির মতো, যেই নির্বাচন মানে স্থানীয় নির্বাচন, যে নির্বাচনে আবারও তারা জামাতকে ফুলে ফেপে উঠতে দিবে, এবং এবার তো 70 সিটে জামাতকে আটকে রাখা যাবে না, সারা দেশের স্থানীয় নির্বাচনে জামাতই জয়লাভ করবে, যেভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তারা তাদের দখলে রেখেছে, ঠিক তেমনি ভাবে বিএনপি বোঝে যে এই অবস্থায় বিএনপি আসলে নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ জামায়াতে ইসলামীর যে প্রভাব তৃণমূলে তৈরি হয়েছে, সেখানে বিএনপির রাজনীতি খুব শিগগিরই আওয়ামী লীগের অনুপস্থিতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। আর নিষেধাজ্ঞা মাথায় নিয়ে, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে সত্যি যদি শেখ হাসিনা ফিরে বসেন, মানে শেখ হাসিনা রাজনৈতিক ঘোষণা দিয়ে ফেলার পর কি পরিকল্পনা তার মাথায় আছে সেটা বুঝতে না পেরে যে আতঙ্কে আছে বিএনপি, যে যদি শেখ হাসিনা রাজপথে চলে আসেন বাংলাদেশে, কিংবা তিনি ট্রাভেল পাস চেয়ে বসে আছেন, সরকার দিচ্ছে না, এই যে পরিস্থিতিটা, তাতে রাজপথ যেভাবে বাংলাদেশে উত্তাল হয়ে উঠবে, সেই উত্তাল পরিস্থিতিতে বিএনপির এই যে সাজানো নির্বাচন করা সরকারের পক্ষে স্থানীয় নির্বাচনে বা স্থানীয় রাজনীতিতে জামাতের এই বিরাট প্রভাব নিয়ে কিছুতেই টিকে থাকা সম্ভব হবে না। শেখ হাসিনার আগমন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা নিয়ে যদি ঘটে, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো বিএনপির নেতারা বোঝেন যে শেষ পর্যন্ত রাজপথ জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের দখলে চলে যাবে। জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগ হয় তখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, যে সন্দেহ তারেক রহমান করেন সেটার কতটা বাস্তবতা আছে সেটা তিনিই বলতে পারবেন, কিন্তু তারেক রহমানরা করেন সেই 94 থেকে 96-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পর খালেদা জিয়ার পতন ঘটানো পর্যন্ত আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামীর যুগপথ আন্দোলনকে মাথায় রেখে, সেটা একটা আশঙ্কা যে আওয়ামী লীগ জামায়াতে ইসলামী মিলে যায় কিনা, এমনকি স্থানীয় নির্বাচনে সেটা ঘটে কিনা, সেটা নিয়ে বিএনপির একেবারে তৃণমূল পর্যন্ত একদিকে আশঙ্কা আছে।
আর অন্যদিকে যদি শেখ হাসিনার আগমন ঘটে বাংলাদেশের রাজনীতিতে নিষেধাজ্ঞা মাথায় নিয়ে, তাহলে যে মুখোমুখি সংঘাত জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের মধ্যে রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশে ঘটবে। মানে সাক্ষাৎকারে জাহাঙ্গীর কবির নানক বলছিলেন যে এটা মুক্তিযুদ্ধের চেয়ে বড় চ্যালেঞ্জিং একটা যুদ্ধে পরিণত হতে পারে। সেই যুদ্ধে বিএনপির অবস্থান কোথায়? মানে সেটা তো তখন মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তির মধ্যে সরাসরি মুখোমুখি একটা লড়াই, এবং মানে 1971 না 2024-এর লড়াই। সেই লড়াইয়ে তো বিএনপি একেবারে অপ্রাসঙ্গিক। ওই যে যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে সে কারণে সংসদে শোক প্রস্তাবও নিচ্ছি, আবার মুক্তিযুদ্ধও করছি, এই যে একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থান রাজনীতিতে, বিএনপিকে সে অবস্থান নিয়ে টিকে থাকতে তো দেয় না, সরকার থেকে ফেলে দেয় এবং নিশ্চিহ্ন করে ছাড়ে। কাজেই বিএনপি এসব হিসাব মিলিয়ে রাজনৈতিক নিষেধাজ্ঞা বরং তুলে নিয়ে ভারতকে এক রকমের শান্ত করা, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের দেশগুলোকে আশ্বস্ত করা, বিচারালয়ে জামিনের প্রক্রিয়া শুরু করা এবং রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে স্বাভাবিক করতে দিয়ে শেখ হাসিনার মতো নেত্রীকে বরং কয়েক মাস ঠেকিয়ে রাখা যায় কিনা, বা একটা সময় পর্যন্ত অন্তত এরা পরের নির্বাচনটা পর্যন্ত বাংলাদেশের বাইরে ঠেকিয়ে রাখা যায় কিনা সেসব হিসাব মেলাচ্ছে। খলিলুর রহমান সহ তারেক রহমানের যে ঘনিষ্ঠ গ্রুপ, সেই গ্রুপটার সুবিধা হচ্ছে এরা প্রত্যেকেই, মানে তারেক রহমান সহ প্রত্যেকেই সময় মতো আবারও বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারেন। কিন্তু বিএনপির ওই বর্ষিয়ান নেতাদের বিপদের জায়গা হচ্ছে তাদের জন্য, যেমন মানে আওয়ামী লীগের মিত্র ভারত আছে, আওয়ামী লীগ সংকটে পড়েছে, আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতে গেছে, তাদের জন্য যেমন সেই যাওয়ার কোনো জায়গা নাই, তাদের নেতা কর্মীদের জন্য বিপদের মুখে কিংবা মৃত্যু ভয়ের মুখে, ঠিক তেমনি ভাবে তাদের জন্য তারেক রহমান খলিলুর রহমানদের মতো কোনো দেশ স্থির করা নাই কোথায় তারা রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেলেই চলে যেতে পারবেন। এবং এসব নেতাদের সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে এই, শুধু যে আওয়ামী লীগ ফিরে এলে এ ঘটনা ঘটবে, মানে আওয়ামী লীগ রাজনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে যদি সরকারের মুখোমুখি হয়ে ফিরতে বাধ্য হয় তাহলে সেটা ঘটবে তাই নয়, এমনকি যদি জামায়াতে ইসলামী ক্ষমতার কেন্দ্রে চলে আসে তাহলেও এই নেতাদের দেশত্যাগ ছাড়া কোনো উপায় থাকবে না। কাজেই বিএনপির এই বর্ষিয়ান নেতারা মনে করছেন রাজনৈতিক নিরাপত্তা, জীবন, ব্যবসা বাণিজ্যর নিরাপত্তা এবং বাংলাদেশে একটা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য বরং আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞাটা তুলে নেওয়াই ভালো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমীকরণটা বুঝতে পারছেন কিনা, মানে উপলব্ধি করতে পারছেন কিনা, তা নিয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যেই এক রকমের শঙ্কা আছে, সন্দেহও আছে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।